নমস্কার, গুড মর্নিং। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গতদিন জাতীয় কংগ্রেসের পটভূমিটা নিয়ে আলোচনা করেছি। সেই পটভূমি আলোচনা করতে গিয়ে আমরা জাতীয় কংগ্রেসের কার্যাবলীকে মোটামুটি দুটো ভাগে ভাগ করেছি। জাতীয় কংগ্রেসের কার্যাবলীকে দুটো কংগ্রেসে ভাগ করেছি। তার প্রতিষ্ঠা লগ্ন থেকে দীর্ঘ 20 বছর, অর্থাৎ 1885 থেকে 1905 এই সময়কালটা জাতীয় কংগ্রেসের 1885 থেকে 1885 খ্রিস্টাব্দ থেকে 1905 বা 1907 বলো, 1907 এইটা একটা সময়কাল। বাদ বাকি সময়কালটা একেবারে 1907 থেকে 1907 খ্রিস্টাব্দ থেকে একেবারে 1947 এই দুটো ভাগে মোটামুটি ভাগ করেছি। এখন 1885 থেকে 1907 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা প্রতিষ্ঠা লগ্ন পর দীর্ঘ 20 বছর তথা 22 বছর জাতীয় কংগ্রেসের কার্যাবলী মোটামুটি কিভাবে পরিচালিত হতো, জাতীয় কংগ্রেসের কার্যাবলী কিভাবে পরিচালিত হতো সেইটা নিয়ে আমরা এই টপিকটা আলোচনা করব। অর্থাৎ জাতীয় কংগ্রেসের টপিকটা হবে জাতীয় কংগ্রেসের প্রাথমিক পর্ব, মানে হচ্ছে প্রথম 2 দশক, প্রথম 2 দশক। এই টপিকটা আমরা আজকে আলোচনা করব। এখন এই মুহূর্তে জাতীয় কংগ্রেসের প্রাথমিক 2 দশক, এই 2 দশকে জাতীয় কংগ্রেসের কার্যাবলীটা কেমন ছিল, তার নীতিটা কেমন ছিল, তার আদর্শটা কেমন ছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং প্রথম 2 দশকের কার্যাবলী যদি আমরা পর্যালোচনা করলে জাতীয় কংগ্রেসের আদি পর্ব এটাকে বলা হয়। এই যে প্রথম 2 দশক জাতীয় কংগ্রেসের, এই প্রথম 2 দশককে বলা হচ্ছে আদি পর্ব। আদি পর্ব। এই আদি পর্বে জাতীয় কংগ্রেসের কার্যাবলীটা বা যারা পরিচালনা করেছেন তারা জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ, এই নেতৃবৃন্দকে নরমপন্থী নেতৃবৃন্দ বলা হয়। জাতীয় কংগ্রেসের এই প্রাথমিক পর্বে নেতৃবৃন্দকে কি বলা হয়? নরমপন্থী। নরম মানে সফট, নরমপন্থী বলা হয়। কেন বলা হয়? এখন প্রশ্ন, কেন বলা হয়? না, এদের কার্যাবলী দেখে এদের নরমপন্থী বলা হয়। এদের কার্যাবলীটা কেমন ছিল? না, এদের কার্যাবলীটা ছিল আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী। অর্থাৎ ব্রিটিশ শাসনের পূর্ণ আস্থা ছিল এবং কিছু কিছু দাবি স্বায়ত্ত শাসন ভোগ করার অধিকারী ছিল ভারতীয় নেতৃবৃন্দ, এবং আবেদন নিবেদন করতে হবে এর মাধ্যমে। এই জন্য জাতীয় কংগ্রেসের প্রাথমিক পর্বেই ঠিক হয়েছিল, জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়, কয় প্রতিষ্ঠা হয়েছিল না 1850 খ্রিস্টাব্দ 28শে ডিসেম্বর। কোথায়? বোম্বাই গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। এই বোম্বাই গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রতিষ্ঠাতেই ঠিক হয়েছিল যে প্রত্যেক বছর একটি সাধারণ অধিবেশন বসবে, বার্ষিক অধিবেশন যেটাকে আমরা বলছি। সেই অধিবেশন মোটামুটি নির্দিষ্ট শহরগুলোতে সেইখানে বসবে, এবং সেই বার্ষিক সম্মেলন মূলত অশ্বিনী কুমার দত্ত তিনি এই বার্ষিক কার্যাবলী 3 দিন চলবে, 28, 29, 30 ডিসেম্বর। 28, 29, 30 ডিসেম্বর এই 3 দিনের কার্যাবলী প্রথম দিনে তিনি বলছেন, তার মতে অশ্বিনী কুমার দত্তের মতে, এই নামটা লিখে নাও, অশ্বিনী কুমার দত্ত, অশ্বিনী কুমার দত্ত তিনি এইটাকে উপহাস করে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে
দিনের তামাশা বলে অভিহিত করছেন। তাহলে এটা তোমাদের 1 নম্বরে পড়ে। 3 দিনের তামাশা বলে কে অভিহিত করছেন? না অশ্বিনী কুমার দত্ত। তিনি বলছেন, কি বলছেন না, কেন বলছেন এই কথাটা যদি তোমরা জানো, দেখো প্রথম দিনে 1 বছর পর দেখা হচ্ছে, আলাপচারিতা করতেই চলে যায়, আলাপচারিতা করতে চলে যায়। প্রথম দিনে তাহলে আলাপচারিতা হলো, কেমন ছিল 1 বছর এরকম নিয়ে আর আলাপচারিতা হলো। দ্বিতীয় বছরে আমার কি কি অঞ্চলে সমস্যা হয়েছে, আমার ওই অঞ্চলে কি কি সমস্যা হয়েছে সেগুলো তুলে ধরা হলো, প্রস্তাব করা হলো, এবং সেটি সিদ্ধান্ত হওয়ার আগেই পরের দিন অর্থাৎ তৃতীয় দিনে সব বাড়ি ফেরার তারা ফিরতে হবে। মধ্যাহ্নের পরে সব যে যার গন্তব্য বাড়ি ফিরতে হবে। এইটাই অর্থাৎ সিদ্ধান্ত কার্যকর হওয়ার বা সিদ্ধান্ত নেওয়ার আগে তারা ফিরে যেত। এই জন্য তাহলে প্রকৃতপক্ষে বার্ষিক অধিবেশনটা একটা উৎসবের মতো হয়ে গেল, কার্যক্ষেত্রে কোনো কার্যকরিতা রইল না। এই জন্য অশ্বিনী কুমার দত্ত যে উক্তিটা করেছেন 3 দিনের তামাশা বলে অভিহিত করেছেন এই জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে, তা যুক্ত তার মতে, এবং ব্যঙ্গ করে তিনি বলতেন। এবং বিভিন্ন প্রতিনিধি এই অধিবেশনে নানা রকম বক্তব্য ও প্রস্তাব পেশ করতেন। সবশেষে তাদের মধ্যে প্রস্তাব গ্রহণ করে অধিবেশন শেষ হতো। প্রস্তাব গ্রহণ করা তো সারা বছর এইভাবে চলবে, এই প্রস্তাব গ্রহণ করে অধিবেশন শেষ হতো। তবে বছরভর ওই সব গৃহীত প্রস্তাবগুলি নিয়ে জাতীয় স্তরের আন্দোলন সংগঠিত করার মতো উদ্যোগ দেখা যেত না। তাছাড়া বেশিরভাগ নেতৃবৃন্দ নিজেদের ব্যক্তিগত পেশা নিয়েই ব্যস্ত থাকতেন। কোনো নির্দিষ্ট শহরে যেত, সেখানে নিজের ব্যক্তিগত পার্সোনাল ওয়ার্ক এটা নিয়ে তারা ব্যস্ত থাকতেন। সারা বছর সংগঠনের কাজে উদ্যোগী হওয়ার সময় ও মানবিকতা কোনোটাই তাদের ছিল না। জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দের মানসিকতাটা তাদের কখনোই ছিল না। যদিও মনে রাখা দরকার, নরমপন্থীদের মধ্যে নানা রকম মতপার্থক্য ছিল, তবে মোটের উপর প্রতিবাদী আন্দোলন পদ্ধতি এবং লক্ষ্যগুলি ছিল একই রকম, অর্থাৎ আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিল। অধিকাংশ নরমপন্থীর কাছে ব্রিটিশ শাসন ছিল বিধির বিধান। এটিও লিখে নাও, নরমপন্থীদের কাছে কোন শাসন বিধির বিধান ছিল? না ব্রিটিশ শাসন, বিধির বিধান। কারণ এটা যেন ভগবান নির্দিষ্ট করে দিয়েছে, ঈশ্বর নির্দিষ্ট করে দিয়েছেন, তারা এটা মনে করত। নরমপন্থীরা অভিযোগ করতেন ভারতের ব্রিটিশ শাসন সর্বদা আইনের শাসন মোতাবেক চলছে, এবং ব্রিটিশ শাসন নাকি আইন মোতাবেক চলছে, এবং তা উন্নত শাসন ব্যবস্থা, ভারতীয়দের শাসন ব্যবস্থা থেকে উন্নত শাসন ব্যবস্থা। তবে একথা বলা উচিত যে শ্রেণীগত স্বার্থের থেকে সবসময় বেরোতে না পারলেও ধর্মীয় পরিচয়কে নরমপন্থীরা বিশেষ গুরুত্ব দিত না। অর্থাৎ ধর্মীয় সংকীর্ণতাকে তারা ধর্মীয় শাসন থেকে তারা বেরোতে পারেননি, কিন্তু ধর্মীয় পরিচয়কে তারা গুরুত্ব দিতেন না। সেদিক থেকে তাদের কাজকর্ম অনেকটা ক্ষেত্রে আমরা বলতে পারি জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য ধর্মনিরপেক্ষ শাসন বা ধর্মনিরপেক্ষ প্রস্তাব তাদের বিশেষ উল্লেখযোগ্য। নরমপন্থীরা চাইতেন ব্রিটিশ শাসনের অধীনে থেকে শাসন ব্যবস্থার আঞ্চলিক উন্নতি সাধন, অর্থাৎ ভারতের আংশিক স্বায়ত্ত শাসন ভোগ করার ক্ষেত্রে তারা অধিকাংশ ক্ষেত্রে উল্লেখযোগ্য ছিল, এবং তারা পূর্ণ স্বাধীনতা অর্জন আদি কংগ্রেসের প্রধান কর্মসূচি ছিল না। আদি কংগ্রেসের প্রধান কর্মসূচি যেটা পূর্ণ স্বাধীনতা, সেটা তাদের ছিল না। কিছু সংস্কার ও গণতান্ত্রিক অধিকার অর্জন লক্ষ্যেই তাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলেছিল, এবং নরমপন্থীরা আশা করতেন একসময় ভারতবাসী স্বশাসনের উপযুক্ত হয়ে উঠবে। অর্থাৎ ভারতীয়রা স্বাধীনতা অর্জনের এখনো উপযোগী হয়ে ওঠেনি, তখন ব্রিটিশ কর্তৃপক্ষ নিশ্চয় সেই শাসনের অধিকার স্বীকার করে নেবে। অর্থাৎ ভারতীয়রা যখন উন্নত হয়ে যাবে, ব্রিটিশ শাসন তখন তারা স্বীকার করে নেবে, এটা ভেবেছিলেন নরমপন্থীরা। অর্থাৎ তাদের আবেদন নিবেদন পদ্ধতি ত্রুটিযুক্ত ছিল, এবং এটা অনেক ক্ষেত্রে
চরমপন্থীরা একে ভিক্ষাবৃত্তি বলতো। ভিক্ষাবৃত্তি, দাও গো দুটো ভিক্ষা খেতে দেবে, বা দাও গো এটা আমাকে দেবে, অনুরোধ, আদেশ, প্রার্থনা, এইরকম তাদের নীতি দ্বারা পরিচালিত হতো। এবং এই এই জন্য জাতীয় কংগ্রেসের প্রাথমিক পর্বের নেতৃবৃন্দের যে আবেদন পদ্ধতি আমরা যদি দেখি, যে কি না, মোটামুটি আমরা বলতে পারি 3 পিস দ্বারা পরিচালিত। 3 পিস দ্বারা পরিচালিত। এই 3 পিসটা কি তোমাদের এইটা পড়ে খুব, 3 পিস, পলিসি অফ 3 পিস জাতীয় কংগ্রেসের। তাহলে প্রথম পর্বের 1885 থেকে যে আন্দোলন পদ্ধতি, সেটা পলিসি অফ 3 পিস। এই নীতি দ্বারা পলিসি অফ 3 পিস নীতি দ্বারা পরিচালিত। এই 3 পিস নীতিটা কি না, প্রথম হচ্ছে তাদের 1 নম্বর হচ্ছে প্রে প্রে পি আর এ ওয়াই, প্রে। এই প্রে মানে হচ্ছে প্রার্থনা। প্রথম ব্রিটিশ সরকারের কাছে কি করবে, প্রার্থনা করবে। দ্বিতীয় নম্বর কি করবে না, 2 নম্বর তাদেরকে খুশি করতে হবে, তাদেরকে খুশি করতে হবে। প্রে করলাম, তারপর তারা খুশি হবেন। প্লিজ, পি এল ই এ এস ই, প্লিজ। এই নীতি প্লিজ, প্রে, প্লিজ ও শেষে যদি খুশি হোক না দেয়, কি করবে, 3 নম্বর প্রোটেস্ট। প্রোটেস্ট, পি আর ও টি ই এস টি, প্রোটেস্ট। প্রোটেস্ট, প্রতিবাদ। এই 3টে নীতি দ্বারা জাতীয় কংগ্রেসের কার্যাবলী 1885 থেকে 1905 পর্যন্ত পরিচালিত হয়েছে। 1885 থেকে 1905 পর্যন্ত পরিচালিত হয়েছিল। আমরা একটু পরে একটা টুকরো কথা বলবো। এবং নরমপন্থীদের চিন্তা ভাবনা বিশেষ কোনো গুরুত্ব ছিল না, বিশেষ কোনো গুরুত্ব ছিল না। তাই নরমপন্থীদের প্রায় কোনো দাবি সরকারের তরফ থেকে কি হতো, মানা হয়নি। কোনো এই যে এটা কি মানা, এইরকম যদি নীতি হয়, এটা মানার যোগ্য। প্রথমে প্রে করবে, তারপর প্লিজ হবে, খুশি হবে, যদি না হয় তুমি হালকা আমাকে দাও গো। এরকম করে কি জাতীয় কোনো অধিকার, কোনো দাবি, কোনো মর্যাদা অর্জন করা যায়? সেই জন্য জাতীয় কংগ্রেসের বিশেষ কোনো গুরুত্ব ছিল না। কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার কোনো সম্প্রসারণও ঘটেনি এবং সেখানে সত্য নির্বাচনের বদলে মনোনয়ন বা বেছে নেওয়ার উপরে জোর দেওয়া হয়েছে। অর্থাৎ নির্বাচন ব্যবস্থার উপর আস্থা ছিল। সেখানে নির্বাচন, সিলেকশন এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নট ইলেক্টেড বাট সিলেক্টেড, এই নীতিতে তারা সেখানে গুরুত্ব দেওয়া হয়েছিল। তাছাড়া আইনসভাতে আয় ব্যয়ের হিসাব নিয়ে ভোটাভুটি করা যেত। কতটা খরচ হয়েছে, কিছু কি লাগবে, কি হবে না হবে, কোনো হিসাবপত্র নেই। এমনকি আইনসভাকে না জানিয়ে আইন চালু করার ক্ষমতা ব্রিটিশ সরকারের ছিল। ব্রিটিশ সরকার মনে করলেই যে কোনো আইন চালু করবে। আইনসভায় ব্রিটিশ সরকার কোনো কিছু না জানিয়ে আইন পরিচালনা করবে, আইন প্রয়োগ করবে এবং তার সাথে অর্থ খরচের কোনো তাদের ভারতীয়দের কোনো অধিকার নেই। এইরকম একটা সুন্দর ব্যবস্থা ব্রিটিশ ঔপনিবেশিক সরকার পরিচালনা করছিল। আর আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দগুলো সেই সময়, বিশেষ করে আমাদের জাতীয় কংগ্রেসের যে সমস্ত নরমপন্থী নেতৃবৃন্দ, আমি গতদিন নরমপন্থী চরমপন্থী বলেছি কারা, সেই নরমপন্থী নেতৃবৃন্দ যেমন আমরা জাতীয় কংগ্রেসের প্রাথমিক পর্বের দাদাভাই নৌরজি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বদরুদ্দিন তৈয়বজি, এই সমস্ত ফিরোজ শাহ মেহতা, এরা হচ্ছে নরমপন্থী নেতৃবৃন্দ। এদের কার্যাবলী বোঝে সেই সময় আমরা যদি দেখি, তারা বলতেন প্রশাসন ভারতীয় করণ হলে সেই প্রশাসন বলছে কি বলছে, নরমপন্থীদের আরেকটি দাবি ছিল সরকারি চাকরিতে ভারতীয়দের নিয়োগ বাড়ানো হোক। অর্থাৎ ভারতীয় সিভিল সার্ভিস ইংল্যান্ডে যেটা হয়, সেখানে ইংল্যান্ড এবং ব্রিটিশরা একই সাথে বসবে এবং বয়সটা বাড়িয়ে করতে হবে 19 থেকে 21। জাতীয় কংগ্রেসের এটা একটা দাবি ছিল। তাছাড়া অবসরপ্রাপ্ত ইউরোপীয় চাকুরিদের দেয় যাবতীয় অর্থ দেশের বাইরে চলে যায়, ভারতবর্ষের অর্থ দেশের বাইরে চলে যায়। এবং তাছাড়া
এটি এবং এই পদক্ষেপগুলি ভারতীয়রা বহাল হলে দেশের অর্থ দেশেই থাকবে, সিভিল সার্ভিস তৈরি হলে ভারতের অর্থ ভারতেই থাকবে, ভারত দেশ অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবে, এটি বিশেষ উল্লেখযোগ্য। এবং নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস বয়সের, আমি একটু আগেই বললাম যে 19 থেকে 23 করা হোক, 21 বলেছিলাম, সরি 23 করা হোক, এইটি তারা দাবি তুলেছিল। পাশাপাশি লন্ডনে একই সঙ্গে এই পরীক্ষাটি নিতে হবে, একই সঙ্গে ভারতীয়দের জন্য আলাদা পরীক্ষা, ব্রিটিশদের জন্য আলাদা পরীক্ষা, এটা নয়, একই সাথে পরীক্ষা হোক, ভারতীয় মেধার উপর গুরুত্ব দেওয়া হোক। কারণ প্রশাসনে ভারতীয়করণে তাদের আদৌ কাম্য ছিল না, ক্রমে পুরো বিষয়টি চাপা পড়ে যায়। এই বিষয়টি ভারতীয়রা প্রশাসনিকভাবে তাদের অন্তর্ভুক্ত হোক, এটি তাদের কাম্য ছিল না, ফলে এটি তাদের কাম্য ছিল না, ফলে বিষয়টি তারা চাপা গুরুত্বই দেয় না। এবং যুদ্ধখাতে খরচ বাড়ানো নিয়ে নরমপন্থীরা প্রতিবাদ জানিয়েছিল, তাদের বক্তব্য ছিল এর ফলে ভারতীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ বাড়বে। ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বিভিন্ন দেশ জয় করছে, বিভিন্ন ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করছে, খরচটা করছে ভারতীয় ঔপনিবেশিক শাসন, দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে। এইরকম একটা অবস্থায়, এরকম একটা পরিস্থিতিতে জাতীয় কংগ্রেস প্রতিবাদ জানিয়েছিল, নরমভাবে এটা না করলে নয় এইরকম। এবং ক্রমে স্পষ্ট হয়ে আসছিল নরমপন্থীদের প্রায় কোনো দাবি ব্রিটিশ ঔপনিবেশিক সরকার মানছে না, ব্রিটিশ ঔপনিবেশিক সরকার মানছে না। ফলে বস্তুত নরমপন্থীদের নীতি এবং তার সাথে সংকুচিত শাসক গুরুত্ব দিতে নারাজ এবং সংকুচিত, ফলে সামাজিক ভিত্তি এর জন্য দায়ী ছিল। ফলে একদিক থেকে দেখলে নরমপন্থীরা বাস্তব ঔপনিবেশিক শাসন ব্যবস্থার কোনো জরুরি সংস্কার ঘটাতে পারে, কোনো পরিবর্তন ঘটাতে পারে। আমি একটু আগেই বললাম 3 পিস দ্বারা এর ফলে পরিচালিত হয়েছিল। এবং সামাজিক অর্থনৈতিক দিক থেকে ভারতীয় বৃহত্তর অর্থে জনগণের অভাব অভিযোগের সঙ্গে তাল মেলাতেও পারেনি জাতীয় কংগ্রেস। অভাব অভিযোগগুলি তারা ওদের 3 দিনে তামাশা, কোনো সমাধান করতে পারেনি। ব্রিটিশ সরকার যদি মনে করেছে যে এটা করা দরকার, ভারতীয়রা প্রতিবাদ জানিয়েছে নরমপন্থীরা এটা আমাদের আইনটা তুলে নিলে হয়, কৃষির উন্নতি করলে হয়, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ব্রিটিশ সরকার যদি প্রয়োজনীয়তা অনুভব না করে ঔপনিবেশিক শাসনের ক্ষেত্রে কোনো সংস্কার তারা করতো না, পরিবর্তন তারা করতো না, বরং জোর করে আইন চাপিয়ে তারা দিত। ফলে আদি পর্যায়ে অনেক কংগ্রেসি কার্যকলাপের পেছনে আমরা অনেক ক্ষেত্রে দেখব জাতীয় কংগ্রেসের যে সমস্ত নেতৃবৃন্দ ছিল উচ্চবিত্ত সম্প্রদায়, বুর্জোয়া সম্প্রদায়, এলিস্ট সম্প্রদায়, তারা শহরে থাকত, অর্থাৎ জমিদার সম্প্রদায়, অর্থাৎ ব্রিটিশ সরকার জমিদারদের রক্ষক, জমিদারদের দ্বারা পরিচালিত ছিল এবং জমিদারদের দ্বারাই শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করত। তা আদি পর্বে জাতীয় কংগ্রেসে তাদের রসদ, তাদের রুচি রোজগারে হস্তক্ষেপ করতে ব্রিটিশ সরকার চাইত। ফলে জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ এই নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল যে কোনো সংস্কার হোক। আর্থিক সহায়তা ছিল এবং জমিদারদের স্বার্থ বাদ দিয়ে চলার কথা কংগ্রেস কখনো ভাবতেই পারে না, কারণ তারাই তো জমিদারদের নেতৃবৃন্দ, তারাই তো জমিদারি চালাতেন। এর ফলে তার জন্য কৃষকদের স্বার্থে কোনো প্রকৃত কর্মসূচি নরমপন্থীদের আন্দোলনের মধ্যে ছিল না। এমনকি রমেশচন্দ্র দত্তের নেতৃত্বে কংগ্রেসের একটা অংশ ছোট কৃষকদের স্বার্থের কথা তুলে ধরত, কমে তারা কোণঠাসা হয়ে পড়ে। রমেশচন্দ্র দত্ত তিনি ছোট ছোট কৃষকদের স্বার্থের কথা তুলে ধরতেন, ফলে জাতীয় কংগ্রেসের উচ্চবিত্ত বড় নেতৃবৃন্দ তাকে কোণঠাসা করে দিয়েছিল, একঘরে করে দিয়েছিল জাতীয় কংগ্রেসের অভ্যন্তরের মধ্যেই। ফলে একইভাবে ব্যবসায়ী মহাজনদের সমর্থনপুষ্ট কংগ্রেসের শ্রমিকশ্রেণী স্বার্থের প্রয়োজনের কথা কোনরূপ পদক্ষেপ গ্রহণ করতে পারে। আর্থিক দিক থেকেও আমি এগুলো আলোচনা করছি, কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এবং নরমপন্থী নেতৃবৃন্দের মধ্যে 2-1টি ব্যতিক্রম, যেমন বদরুদ্দিন তৈয়বজিকে বাদ দিলে মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের নেতৃবৃন্দ কংগ্রেসের মধ্যে প্রায় ছিলই না। বদরুদ্দিন তৈয়বজি ছাড়া কংগ্রেসের নেত্রী ফিরোজ শাহ মেহতা ছিলই না। এবং প্রথম 20 বছরের অধিবেশনে সামাজিক সমস্যার প্রসঙ্গ প্রায় আলোচনা করা হতোই না। সামাজিক যে প্রসঙ্গগুলো ছিল সেগুলো প্রথম 20 বছরে কোনো আলোচিত হতো। তাহলে জাতীয় কংগ্রেসের প্রাথমিক পর্বের এই কার্যাবলী, অর্থাৎ প্রকৃতিগতভাবে জাতীয় কংগ্রেসের কর্মসূচি বা লক্ষ্য যেটা ছিল, আমরা দেখতে পাই জনগণের অংশগ্রহণ প্রায় ছিল। কারণ সমাজের যে জনগণ যদি তারা অংশগ্রহণ না করতে পারে, তাহলে জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ কী করবে? এইরকম একটা
অবস্থা সৃষ্টি হলো। সেই কারণে ব্রিটিশ শাসনে জাতীয় কংগ্রেসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জনগণ যদি ইনক্লুড না হয়, জনমত গঠন যদি না করা হয়, এই জন্য ব্রিটিশ শাসন জাতীয় কংগ্রেসকে গুরুত্বই দিত না। বহু শিক্ষিত ভদ্রলোক নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই বেশি মশগুল থাকত, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই তারা বেশি ব্যতিব্যস্ত থাকত বলে কংগ্রেসকে ব্যঙ্গ করা হয়। এভাবে নরমপন্থীতে কার্যকলাপে পুরো ব্যর্থ হয় বলে বড় মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যাবতীয় ব্যর্থতা সত্ত্বেও আমরা অর্থনৈতিক ক্ষেত্রে জাতীয়তাবাদের ভিত্তি তৈরি করতে নরমপন্থীরা সাহায্য করেছে জাতীয় কংগ্রেসের অর্থনীতি, কারণ তারা এটা করেছিলেন এবং উচ্চশিক্ষিত হওয়ার ফলে যুক্তি নির্ভর সাংবিধানিক রাজনৈতিক একটি বিশেষ ক্ষেত্র তারা তৈরি করেছে। যুক্তি নির্ভর, তারা শিক্ষিত মানুষ ছিলেন, তাদের পরিচালিত আন্দোলনে গণ আন্দোলন ছিল না, সেই সব আন্দোলন থেকে বিশেষ কোনো সুবিধাও ভারতীয়রা পায়নি। তবুও যুক্তি নির্ভর রাজনীতির মাধ্যমে রাজনৈতিক আধুনিকতা আমরা ভারতীয় সমাজে দেখা গেছিল। সেখানের মাধ্যমে রাজনৈতিক কি হয়েছিল না, আধুনিকতার আস্তে আস্তে পথ তৈরি হয়েছিল, জাতীয় কংগ্রেসের আস্তে আস্তে পথটা তৈরি হয়েছিল। এবং এর ফলে কি হয়েছিল না, আমরা সেখান থেকে দেখি 1857 পর থেকে 1857 থেকে 1885 কংগ্রেসের যে নেতৃবৃন্দের দফা, তারপর থেকে 1885 থেকে 1905, এইভাবে রাজনীতির ক্ষেত্রে আমরা যদি দেখি যে পরিবর্তন আসছে এবং সেটি আধুনিকতার যে বর্ষ সেটি আসছে এবং এর ফলে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে চরমপন্থা উদ্ভব হচ্ছে। চরমপন্থা এই নীতি থেকে তারা বেরিয়ে যাচ্ছে, এটি আমরা মোটামুটি একটা বড় কোশ্চেন আলোচনা করলাম। সেই প্রশ্নটি তোমরা লিখে নাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন। কি প্রশ্নটি না, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। আবার বলছি, প্রশ্নটি 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী পর্যালোচনা বা আলোচনা করো। এটি একটি 8 নম্বরের প্রশ্ন। আমরা পরে নেক্সট স্টেপে আসছি আবার।